ওয়েলকাম। আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাসটা সম্পূর্ণ। যথার্থতা বা যথার্থতা দুটোই ঠিক, যাকে বাংলায় ভ্যালিডিটি বলছি। কেন বাংলায় বললাম, আমি যে কথাটা বারবার বলি, বাঙালির কাছে ইংরাজিটাই বেশি বুঝতে সুবিধা। ভ্যালিডিটি, যথার্থতা বা ভ্যালিডিটি, এটা আমরা জানি যে কোনো অভিক্ষার একটি অন্যতম যে কটা বৈশিষ্ট্য বা গুণ থাকা উচিত, তার মধ্যে অন্যতম হচ্ছে যথার্থতা বা ভ্যালিডিটি। দুটো তিনটে যে গুণগুলো থাকে তার মধ্যে ভ্যালিডিটি বা যথার্থতা, রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা, এবং তোমার যে অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতা, এই তিনটে অত্যন্ত ইম্পর্টেন্ট। বহু জায়গায় কমেন্ট, তোমরাও তোমাদের চোখেও নিশ্চয়ই পড়েছে, যে ভিডিও দিই না কেন দু চারটে কমেন্ট এসে পড়ছে, স্যার ভ্যালিডিটি রিলায়েবিলিটিটা করে দিই। আমি পারদর্শিতার বিকে করানোর সময় সংক্ষেপে একটু বলেছিলাম, আজকে ডিটেলস একটা ক্লাসের মধ্যে সংক্ষেপে সহজভাবে চেষ্টা করবো ভ্যালিডিটিটাকে বোঝানোর জন্য। ভুল ত্রুটি থাকলে তোমরা কমেন্টে জানাবে, আমি ভুলের ঊর্ধ্বে নই। ভ্যালিডিটি বা যথার্থতা কি, আগে সহজভাবে বুঝবো। আমরা যে কাজটা যার জন্য করতে চাই, কোন আমি শিক্ষা বিজ্ঞানের বাইরে চলে গেছি, প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে যার দিয়ে যেটা করা যায় সেটা একটা ভ্যালিডিটি। আমার চোখে একটা ধরো ধুলোর কণা ঢুকেছে, জল দিয়ে ঝাপটা দিয়ে না বেরোলে বা কোনো একটা পোকা ঢুকলে অনেক সময় কি করি আমরা, একটা রুমাল বা একটা কাপড় বা একটু তুলের টুকরো ভালো করে সেই পোলতের মতন পাকিয়ে এইভাবে করে কেউ আমাদের বের করে দেয়, এটাই তো নিয়ম। এখন আমার চোখে এই ধুলো ঢুকেছে, ঝাঁটা নিয়ে এসে হাজির হলো আরেকজন, এই তো ঝাঁটা দিয়ে ঝাঁটি বের করে দিচ্ছি, তো চোখের জন্য ওইটা কি ভ্যালিড? কি হবে না, ঝাঁটা দিয়ে ওটা বেরোবে, চোখের 12 বাজবে। তাহলে যার জন্য যেটা উপযোগী, ঠিক তেমনি আমার উঠোনে নোংরা ময়লা জমে আছে, আমি সেখানে যদি রুমাল ওই রকম কুড়িয়ে নিয়ে সূক্ষ্মভাবে পরিষ্কার করতে চাই, সেটাও হবে না। তাহলে ওইটার জন্য রুমালটা আমার উঠোন পরিষ্কার জন্য ভ্যালিড নয়, যথার্থ নয়। অর্থাৎ চোখের ময়লা পরিষ্কার জন্য ঝাঁটা যথার্থ নয়। তার জন্য যে প্রথম অপশনগুলোই ঠিক আছে। আমার উঠোনের ময়লা ফেলবার জন্য ঝাড়ু দরকার, ঝাঁটা দরকার, সেটার জন্য নিশ্চয়ই আমার রুমাল অথবা ওই যে বললাম তুলো মুড়িয়ে নিয়ে যে সেটা যথার্থ নয়। ঠিক শিক্ষা ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে আমি কি মূল্যায়ন করতে চাইছি, প্রথমে আমি তো দেখবো কি জানতে চাই, কি পরিমাপ করতে চাই, সেইটার জন্য যে পরিমাপের একক অভিক্ষা আমি তৈরি করছি, সেটা কি এইটার জন্য যথার্থ, সঠিক, এই সঠিক কিনা এইটা বোঝার উপায়টাই হচ্ছে ভ্যালিডিটি বা যথার্থতা। অর্থাৎ ওই যে চোখের নোংরা বের করবার জন্য ঝাঁটা আর ওই রুমালের মধ্যে কোনটা যথার্থ, সেইটা বোঝার ক্ষমতাই যথার্থতা বা ভ্যালিডিটি। ক্লিয়ার? অর্থাৎ আমি মূল্যায়ন বা পরিমাপের ক্ষেত্রেও তো তাই, আমি কি পরিমাপ করতে চাই, অর্থাৎ পরিমাপ বলবো না, আমি কি জানতে চাই, কি মূল্যায়ন করতে চাই। শিক্ষার্থী অঙ্কে কতটা ভালো হয়েছে সেটা জানতে চাই, তার গণিতের অঙ্কেরটা জানতে চাই, না তার বিজ্ঞানের দক্ষতা জানতে চাই, তাই ইংরেজির দক্ষতা জানতে চাই, তার ভাষার দক্ষতা জানতে চাই, তার স্মৃতিশক্তি জানতে চাই, কি জানতে চাই, সেই অনুযায়ী আমার তাহলে অভিজ্ঞতা তৈরি করতে হবে। আমি জানতে চাই অঙ্কের পারদর্শিতা, আমি ইতিহাস বইয়ের পেজ জেরক্স করে নিয়ে তাকে বলছি এই নিয়ে এটার উত্তর তো, তাই দিকে অঙ্কে জানবো, হতে পারে অঙ্কের দক্ষতা জানা যাবে? জানা যাবে না। তাহলে অঙ্ক পরিমাপ করার জন্য ইতিহাসের প্রশ্ন কি যথার্থ নয়? এটাই যথার্থতা। পরে আমি মানে ডিটেল সহজভাবে আগে বিষয়টা আমার মাথায় ঢুকলো কিনা দেখো। অর্থাৎ যা পরিমাপ করতে চাইছি, যেটা জানতে চাইছি, আমার টেস্ট ব্যাটারিটা অর্থাৎ আমার অভিজ্ঞা পত্রটা তা পরিমাপ করার যোগ্য, তো এই যোগ্য কিনা সেটাই যথার্থতা। অর্থাৎ যে অভিজ্ঞাটা আমি প্রস্তুত করলাম, সেটা কি আমি যা পরিমাপ করতে চাইছি, যেটা আমার পরিমাপ করার উদ্দেশ্য, সেটা আদৌ পরিমাপ করার জন্য যথার্থ, যোগ্য, সেটা যদি পরিমাপ করতে পারে সেটাই যথার্থ। যার দ্বারা এই পরিমাপ করতে পারে কিনা সেটা মূল্যায়ন করব, তাকেই বলা হচ্ছে ভ্যালিডিটি, তাকেই বলা হচ্ছে ভ্যালিডিটি বা যথার্থতা। যথার্থতা বলতে কিন্তু কি, এই যথার্থতা কিন্তু আপেক্ষিক। কেন আপেক্ষিক বলছি, কোনো কংক্রিট এটা কিন্তু হয় না, শিক্ষা ক্ষেত্রে একেবারে এমন হয় না। কারণ যেটা আমি একটু আগে বলছিলাম, আমি যখন শিক্ষার্থীর ধরো তার গণিতেরই টেস্ট নেব, অভিক্ষা নেব, গণিত করতে গেলে তার কিন্তু যুক্তি ক্ষমতা একটুখানি জানা হয়, এমন নয় যে কংক্রিট আমি এটাই শুধু জানবো।
আমি যখন ভূগোলের অভিক্ষা প্রয়োগ করছি, ভূগোল সম্বন্ধে জানতেছি, তারপর ভূগোল পড়তে গেলেও তার কিছু ইতিহাসের জ্ঞান দরকার আছে, তার কিছু ভাষার জ্ঞান দরকার আছে কি নেই? ভূগোলের ক্ষেত্রে প্রয়োজন নেই। তুমি এডুকেশন পড়ছো, তোমার স্ট্যাটিস্টিক্স আছে না, এর সাথে রিলেটেড অনেক কিছু জানতে হচ্ছে না, ইতিহাস জানতে হচ্ছে না। ঠিক তেমনই শিক্ষা ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু পারফেক্ট ভ্যালিডিটি বলে কিছু হয় না, এটা মাথায় রাখবে। কেন হয় না? কারণ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে। আমাদের একটা জ্ঞান বা একটা শিক্ষা বিজ্ঞান বা মনোবিজ্ঞানে যাই বলি না কেন, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের কি আছে? কোরিলেশন আছে। এই কোরিলেশন বা সম্পর্ক রয়েছে বলে একটার দ্বারা আরেকটা প্রভাবিত হয়, যে কারণে কংক্রিট ভ্যালিডিটি বলে কিন্তু কিছু হয় না আমাদের শিক্ষা বিজ্ঞান বা মনোবিজ্ঞানে। শিক্ষা বিজ্ঞানে বা মনোবিজ্ঞানে এই ভ্যালিডিটিকে বলা হয় আপেক্ষিক। একটা অনুমান ভিত্তিক ধরে নেওয়া হয় বা সব ক্ষেত্রে সেটাই ঠিক। আমাদের এমসিকিউ অ্যানসারের মতো আমি বারবার বলি, তোমরাও জানো যে অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু এসএলএসটি 14 তারিখে পাবো যার কংক্রিট উত্তর হয় না, অপশন দেখে উত্তর স্থির করতে হয়। ঠিক তেমনই ভ্যালিডিটিটা অনেকটা এইরকমই কিন্তু হয়। এবার এর যেটা আছে মূল, যদি আমরা বৈশিষ্ট্য দেখি, ভ্যালিডিটি বা যথার্থতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভ্যালিডিটি মানে হচ্ছে পরিমাপটির যথার্থতাকে বোঝায়। অর্থাৎ যা পরিমাপ করলাম সেটা কতটা যথার্থ বা ভ্যালিড সেইটা বোঝায়। এমন নয় যার দ্বারা আমি মূল্যায়ন করলাম সেই অভিক্ষাটির যথার্থতার কথা কিন্তু বলা হচ্ছে না, এইটা আমরা গুলিয়ে যেন না পেলি। সেই অভিক্ষার যথার্থতা নির্ণয় করা হয় না, নির্ণয় করা হয় যা পরিমাপ করছি, যেটা পেলাম সেইটা কতটা যথার্থ। ওকে, এখানে একটু কিন্তু ভুলভাল গুলিয়ে যায় আমরা, ঠিক আছে। আর এখানে যেটা হয়, যেটা আগেই আমি বললাম সেটাই কিন্তু বৈশিষ্ট্য, একটু আগেই বললাম, কংক্রিট কোনো নির্দিষ্ট তোমার যে ভ্যালিডিটি হয় না, এটা হচ্ছে মাত্রা সাপেক্ষ একটি বিষয়। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভ্যালিডিটি পরিস্থিতি অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। এই জন্য ভ্যালিডিটিকে বা যথার্থতাকে তিনটে ভাগ করা হয়। অর্থাৎ যখন খুব নির্ভরযোগ্য হয়ে যায়, খুব উচ্চ, সেটা হতে পারে উচ্চ যথার্থ, মধ্য যথার্থ হতে পারে এবং নিম্ন যথার্থ হতে পারে। ভ্যালিডিটিকে এই দিক থেকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ মাত্রা সাপেক্ষ, সব সময় প্রত্যেকটা অভিজ্ঞতা, প্রত্যেকটা টেস্টের একই রকম ভ্যালিডিটি আসবে এমন কোনো মাথার দিব্যি আমাদের সাইকোলজিক্যাল বেসে এবং এডুকেশনাল বেসে কিন্তু নেই। ওকে, পরিবর্তন কিন্তু হতেই পারে। রিলায়েবিলিটি বা সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি থেকে কিন্তু ভ্যালিডিটি অনেকটা লিবারেল। এক্ষেত্রে শুধুমাত্র, আমি আগে উদাহরণ দিলাম, আশা করি শুধুমাত্র আমি গণিতেরই পরিমাপ করব, তার সাথে আমি অন্য কিছুর পরিমাপ আসবে না, এমন টেস্ট ব্যাটারি তৈরি করা কিন্তু জটিল নয়, দুরূহ নয়, অসম্ভব। আমি বাংলা পড়াতে যেও তার সাথে রিলেটেড হয়ে আসবে কোনো না কোনো কিছু, যেটা আমরা পড়াতে যেই বুঝি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা, এটা সবসময় কি, যেটা এতক্ষণ ধরে বললাম, সার্বজনীন বা স্থায়ী নয়। ভ্যালিডিটি একবার একটা অভিজ্ঞতা একটি শিক্ষার্থীর মধ্যে যা হলো, যতটা ভ্যালিড মনে হলো, অনেকদিন পরে যে সেটা সেম থাকবে এর কোনো মানে নেই। তাদের পরিস্থিতি, সময়, সবকিছুর উপরে কিন্তু আগেই বললাম ভ্যালিডিটি লিবারেল হয়, এটা চেঞ্জ হতে পারে, কিছুটা চেঞ্জ পরিবর্তন সাপেক্ষ, তাই এটাকে সম্পূর্ণ স্থায়ী একটা মাত্রা বলা যায় না। নেক্সট হচ্ছে এটা কার উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে যাদের উপর প্রয়োগ করা হচ্ছে তাদের উপরও নির্ভর করে। অর্থাৎ যাদের উপর আমি প্রয়োগ করছি তাদের উপরও কিন্তু নির্ভর করছে। আমরা পরে বলবো ভ্যালিডিটি, যখন শেষে বলবো ভ্যালিডিটি হ্রাস পাওয়ার কারণে সেখানে, অর্থাৎ যাদের, যে শিক্ষার্থীদের উপর, যে ক্লাসের উপর আমি ভ্যালিডিটির টেস্ট ব্যাটারিটা অর্থাৎ অভিক্ষা পত্রটি প্রয়োগ করছি তাদের দ্বারা কিন্তু ভ্যালিডিটিটা প্রভাবিত হতে পারে। এই গেল। এইবার আমরা আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ভ্যালিডিটির শ্রেণী বিভাগ। বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করা হয় ভ্যালিডিটি। প্রথমত যুক্তি নির্ভর একটা ভাগ আছে, সেই দিক থেকে ভ্যালিডিটির আবার দুটো ভাগ আছে। এ নম্বর যদি আমরা বলি যুক্তি নির্ভর, এবার লাস্টে আমি বলবো তাহলে ভ্যালিডিটির ভাগ বললে আমরা কটা বলবো। একটা ভাগ করা হয় যুক্তি নির্ভর দিক থেকে, আর একটা করা হয় গাণিতিক দিক থেকে বলতে পারি আমরা, তার অপর একটি নাম আছে, আসছি আমি। একটা হচ্ছে কি বললাম, যুক্তি নির্ভর দিক থেকে, আর একটা গাণিতিক বা নির্ণায়ক বা পরীক্ষামূলক দিক থেকে। গাণিতিক বলা হয় এটাকে, নির্ণায়ক বলা হয় এটাকে, বা পরীক্ষামূলক দিক থেকে ভাগ করা যায়। এই দিক থেকে ভ্যালিডিটিকে তোমার যে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিষয়বস্তুগত যথার্থতা, আমরা একটা একটা করে আলোচনায় আসবো এবার, ঠিক আছে। একটা হচ্ছে বিষয় বস্তুগত যথার্থতা, ঠিক আছে। বিষয়বস্তুগত যথার্থতা যেগুলো কন্টেন্ট ভ্যালিডিটি, তোমরা নাম তো
सुना ही होगा। কন্টেন্ট ভ্যালিডিটি বলা হয়, বিষয়বস্তুগত যথার্থতাকে কি বলা হয়? কন্টেন্ট ভ্যালিডিটি একটা রয়েছে। এবার এর আরেকটা সেকেন্ড আরেকটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, তাই তো? আরেকটা আছে কি, এটা বললাম গঠনমূলক ভ্যালিডিটি, এর একটা অপর নামও রয়েছে গঠনমূলক, ঠিক আছে? কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ভ্যালিডিটি, বা যেটাকে আরেকটা নামে বলা হয় প্রকল্প ভিত্তিক ভ্যালিডিটি, ঠিক আছে? প্রকল্প ভিত্তিক যথার্থতা। আবার এই গাণিতিক বা পরীক্ষামূলক যেটা আমরা বললাম, এইখান থেকে বলা হয় সমসাময়িক বা সহাবস্থানমূলক। এখানে 2 নম্বর ভাগ করে এসেছে, আমরা 3 নম্বর বলবো এটাকে। সমসাময়িক বা সহাবস্থানমূলক একটা ভ্যালিডিটি বলা হয়। আর একটা হচ্ছে কি ভবিষ্যৎ নির্ণায়ক, এটা হচ্ছে কংক্রিট। আর একটা হচ্ছে তোমার ভবিষ্যৎ নির্ণায়ক বলা হয়, বা সম্ভাবনামূলক ভ্যালিডিটি কিন্তু বলা হয়। সম্ভাবনামূলক বা ভবিষ্যৎ, আমি পরে যখন এগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করব তখন পুরো নামটা লিখবো। সম্ভাবনামূলক বা ভবিষ্যৎ, এই চারটে যুক্তি নির্ভরের দুটো বললাম, গাণিতিক বা পরীক্ষামূলকের দুটো। এর বাইরে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আছে 1 2 3 4 এর পরে 5 নম্বর, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ফেস ভ্যালিডিটি বা আপাত যথার্থতা। আপাত যথার্থতা, ফেস ভ্যালিডিটি, প্রত্যেকটা সম্পর্কে আমরা এবার একে একে জানবো। তাহলে এই যুক্তি নির্ভর, গাণিতিক, পরীক্ষামূলক এইগুলো ভুলে যাব। সাধারণভাবে ভ্যালিডিটি হচ্ছে 1 2 3 4, দেখো পাঁচটাই কিন্তু আমি পয়েন্ট করেছি, 5 প্রকার হচ্ছে। এই দুটো বিষয়বস্তু বা কন্টেন্ট, আর এই যে গঠনমূলক, এই দুটোকে একসাথে যুক্তি নির্ভর বলা হচ্ছে। আর সহাবস্থানমূলক, সম্ভাবনামূলক বা ভবিষ্যৎ নির্ণয়মূলক যে ভ্যালিডিটি, সেটাকে গাণিতিক বা পরীক্ষামূলক বলছি। আর তার বাইরে আর একটা হচ্ছে আপাত ভ্যালিডিটি বা ফেস ভ্যালিডিটি। তাহলে প্রথম আমরা আলোচনা আসবো বিষয়বস্তুগত ভ্যালিডিটি বা কন্টেন্ট ভ্যালিডিটিটা কি, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা আসবো। তাহলে 1 নম্বর কি, বিষয়বস্তুগত যথার্থতা। বিষয় বস্তুগত, বা আমি সবগুলো আর লিখলাম না, কন্টেন্ট ভ্যালিডিটি। এই কন্টেন্ট ভ্যালিডিটি বা বিষয়বস্তুগত যথার্থতা বলতে কি বোঝায়? যখন কোন যথার্থতা বা তোমার যে কোনো একটি অভিক্ষাপত্রে যথার্থতা তার বিষয়বস্তুর উপর নির্ভর করছে, ঠিক আছে? অর্থাৎ একটা অভিক্ষা সেই শ্রেণীর, বা আমি যে বিষয় অভিক্ষাটা করতে চাইছি, যা পরিমাপ করতে চাইছি, তার বিষয়বস্তুর কতটা মূল্যায়ন করতে পারছি। আমি যা মূল্যায়ন করতে চাইছি, সিলেবাসে আমার যা যা আছে, এই 10টা ইউনিট থেকে আমি এমন একটা প্রশ্ন করলাম তোমাদের এসএলএসটির জন্য, যেখানে 10টা ইউনিট সম্পূর্ণটা কভারই করলো। আমি স্ট্যাটিস্টিক্স থেকে এক গাদা দিলাম, ওই গ্রেড এডুকেটর থেকে দিলাম, আর এই ইভ্যালুয়েশন থেকে মোটামুটি দিয়ে দিলাম। মানে 60টার মধ্যে 15টা করে, 3 পড়ানো 45, আর দুটো অধ্যায় থেকে 5 5 10, আর দুটো অধ্যায় থেকে একটা দুটো দিলাম। তাহলে তোমার সম্পূর্ণ টেস্টটা তো ঠিকঠাক হলো না, সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করলো না। তাহলে বিষয়বস্তুগত যথার্থতা বলছে সম্পূর্ণ বিষয়বস্তুটাকে কভার করছে। তো শুধু তাই নয়, সেই যে পাঠের যে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকটা পাঠের একটা উদ্দেশ্য থাকে, তো সেই উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে তা নির্ণয় করতে পারছে তো। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা পাঠ্যক্রম, প্রত্যেকটা শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, শিখন উদ্দেশ্য, সেই শিখন উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা সেইটা জানতে পেরেছি তো আমি অভিজ্ঞতার সাহায্যে, নাকি শুধু মানে যা খুশি প্রশ্ন করে গেছি। এই যে এইটাকেই বলা হচ্ছে তোমার যে বিষয়বস্তু বা তোমার যে কন্টেন্ট ভ্যালিডিটি বলছি। এই ভ্যালিডিটির আর একটা নাম হচ্ছে যুক্তি নির্ভর ভ্যালিডিটি কিন্তু বলা হয়। এইটাকে যুক্তি নির্ভর বলে। এটাকে সাধারণত আমরা দুটো বিষয়কে একসাথে যুক্তি নির্ভর বলবো। তাহলে বিষয়বস্তুগত বা কন্টেন্ট ভ্যালিডিটি কি? অর্থাৎ যে টেস্টটা আমরা করছি, অভিক্ষাপত্রটি করছি, বা শিক্ষার্থীদের উপর অভিক্ষা প্রয়োগ করছি, দেখতে হবে যে সেই অভিক্ষাটি শিক্ষার্থীদের শিখন উদ্দেশ্যে কতটা পূরণ হয়েছে তা পরিমাপ করতে পারছে, বা সমগ্র সিলেবাসটাকে, সমগ্র পাঠ্যক্রমটাকে বা সমগ্র বিষয়টাকে টাচ করেছে। তো কোনো একটা জায়গা থেকে বেশি প্রশ্ন, কোনো একটা জায়গা থেকে প্রশ্ন নেই, বা শুধু একটা দিককেই ফলো করে গেছে, সেই রকম যদি হয় সেটা তাহলে কি যথার্থতার অভাব হয়ে যাবে। এই সব দিকগুলো ঠিকঠাক পূরণ করতে পেরেছি কিনা আমার সেই অভিজ্ঞাপত্রটি, সেইটাকেই বলা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি। সেকেন্ড হচ্ছে প্রকল্প ভিত্তিক বা গঠনমূলক। এই প্রকল্প বা আমি এটা মুছে নিয়েই লিখে নিচ্ছি, হ্যাঁ,
তাহলে 2 নম্বরে কি বললাম, গঠনমূলক বা প্রকল্প ভিত্তিক। গঠনমূলক বা প্রকল্প ভিত্তিক, যাকে বলেছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বলছে, যাকে কি বলছে আমরা, কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, গঠনমূলক বা প্রকল্প ভিত্তিক। এইটাকে সাধারণত মনোবিজ্ঞানিক ক্ষেত্রে বা মানসিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের এইরকম কিন্তু একটা গঠনমূলক প্রকল্প নির্ণয় করা যায়। প্রকল্প বলতে এমন কিছু বিষয় যা হয়তো আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করতে পারি না, সেটা আছে। অর্থাৎ যেমন এই মানুষটি সৎ হবেন, এই মানুষটা বুদ্ধি সত্যি ভালো, এই যে অনুমানটা করছি কি দেখে, তার কিছু আচার আচরণ দেখে, যে সেটা সম্পূর্ণ ভুল হতে পারে না। সে প্রকল্প অনুযায়ী একটা প্রকল্প হাইপোথেসিস আমি আগে নিজের মধ্যে রাখছি, সেই অনুযায়ী যখন একটা কি করা হয়, অভিক্ষা প্রস্তুত করা হয়, অর্থাৎ এরা এই রকম রেজাল্ট করতে পারে, সেই অনুযায়ী যখন আমি একটা অভিক্ষা প্রস্তুত করছি, সেইটাকে বলা হচ্ছে। এবার সেই প্রকল্পটা আদৌ কতটা সফল হচ্ছে, যে প্রকল্পটা আমি গঠন করলাম, এদের কাছ থেকে এক্সপেকটেশন যে এদের এই বৈশিষ্ট্য অনুযায়ী এইরকম হওয়া উচিত, তাহলে অভিক্ষা পত্রটা আমি এরকম করব। সেই অভিক্ষা পত্রটা আমার সেই যে মানসিক একটা কল্প আমি তৈরি করলাম, প্রকল্প তৈরি করলাম নিজে নিজে, তার সাথে কতটা মিল হলো, সেইটা কি আদৌ পরিমাপ করে পাচ্ছি, সেইটা কতটা ক্লোজ হচ্ছে এই দুটোর, তাকেই বলা হয় কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা প্রকল্প ভিত্তিক অভিক্ষা। ঠিক আছে, এবার প্রকল্প অ্যাকচুয়ালি হচ্ছে কি, যার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নাই কিন্তু অনুমান আছে। যেমন বললাম এই লোকটি বুদ্ধিমান হবে, স্পষ্ট ধারণা আমার কাছে নেই। এবার এমন একটি বিষয় আছে, দেখা গেল আমার মনে হলো যে গ্রামের থেকে শহরের ছেলেমেয়েরা বেশি বুদ্ধিমান। ঠিক আছে, গ্রামের থেকে শহরের ছেলেরা বেশি বুদ্ধিমান, সেটা আমি কি করলাম, একটা প্রকল্প তৈরি করলাম। এমনি এমনি আমার ধারণাটা আসেনি, কিছু বৈশিষ্ট্য আমি দেখেছি যে শহরের ছেলে মেয়েদের মধ্যে এই আছে, গ্রামের ছেলে মেয়েদের এই আছে, এই আছে, একটা প্রকল্প, কিছু বৈশিষ্ট্য রেডি করলাম এবং স্থির করলাম যে তাহলে কি শহরের ছেলেরা বেশি বুদ্ধিমান আর গ্রামের ছেলেদের আইকিউ কি, জাস্ট এটা কিন্তু আমি একটা কাল্পনিক বিষয় বলছি, গ্রামের ছেলেদের আইকিউ হচ্ছে কম, শহরের ছেলেদের আইকিউ বেশি বা বুদ্ধি বেশি। আমি একটা প্রকল্প আমি মনে মনে তৈরি করলাম, সেই হিসাবে এবার আমি একটা কি করছি, তোমার টেস্ট কিট রেডি করছি, টেস্ট ব্যাটারি রেডি করছি। এবার তাহলে কি করতে হবে, এইবার দেখা গেল আমি সেই প্রকল্পটা এই টেস্ট করলাম, করার পরে দেখা গেল রেজাল্ট আসলো তাই, শহরের ছেলে মেয়েদের আইকিউ গড়ে বেশি দাঁড়ালো, বা শহরের ছেলেরা গণিতে বেশি ভালো, গ্রামের ছেলেরা গণিতে কম, অথবা গ্রামের বদলে আমি মেয়েদের ভাবলাম মেয়েরা গণিতে একটু খারাপ, ছেলেরা, যে কোনো ভাবে আমি একটা ধারণা করে নিয়েছিলাম, সেই অনুযায়ী করলাম। এবার দেখা গেল আমি যে ধারণাটা তৈরি করেছিলাম তার কিছু বৈশিষ্ট্য ঠিক করেছিলাম, টেস্টটা করার পরে দেখলাম হ্যাঁ মোটামুটি তার কাছাকাছি রেজাল্ট হলো, হুবহু এক হবে না, প্রথমেই বলেছি আপেক্ষিক বিষয়, মোটামুটি তাই হলো, ছেলেদের থেকে মেয়েরা গণিতে একটু পারফরমেন্স খারাপ করেছে। তাহলে ভাবলাম আমার প্রকল্পটিও ঠিক, আমার অভিক্ষাপত্রটিও ভ্যালিড। যদি উল্টো রেজাল্ট আসলো, প্রকল্প গাড্ডায় গেল, আমার ভ্যালিডিটিও গাড্ডায় গেল। প্রকল্প ঠিক না হলে ভ্যালিডিটি ঠিক হবে না, সেটাকেই বলা হচ্ছে গঠনমূলক বা প্রকল্প ভিত্তিক। এটা তৈরি করার ক্ষেত্রে কি হয়, কতগুলো স্টেপ কিন্তু আমাদের আবার গ্রহণ করতে হয় প্রকল্প ভিত্তিক তৈরি করার ক্ষেত্রে। প্রথমে যেটা করতে হয় কি, যে বিষয়ে আমি প্রকল্প করছি তার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা চাই। অর্থাৎ আমি যে প্রকল্প করলাম মন গড়া প্রকল্প, এরা ভালো তারা খারাপ, আমি একটা মন গড়া প্রকল্প করে একটা টেস্ট ব্যাটারি রেডি করলাম, তা কিন্তু হবে না। তার সম্বন্ধে তোমার যে স্পষ্ট একটা ধারণা থাকা চাই, এবং তারপরে কি করবে, তার সম্পর্কে একটা সুস্পষ্ট নীতি তৈরি করতে হবে, যে এই নীতি অনুযায়ী আমি অভিক্ষাটা করব, অভিক্ষাটি প্রয়োগ করব, সেই নীতি ছাড়া কিন্তু হবে না। তারপরে আমার টেস্ট বা অভিক্ষা পদটি তোমার রেডি করতে হবে, টেস্ট পেপার বা অভিক্ষা যে পদ তারপরে রেডি করতে হবে, এবং লাস্টে যে সেটা অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে, এবং তারপরে সেটা কি করব, বিশ্লেষণ করব। আমি যে
যা পেলাম সেটা বিশ্লেষণ করে দেখবো দুটোর মধ্যে কোরিলেশন কতটা আছে। দেখো কোরিলেশন এখানেও লাগছে, তবেই বোঝা যাবে যে ভ্যালিডিটিটা ঠিক না। তাহলে একে বলছে প্রকল্প ভিত্তিক। এইবার 3 নম্বরে আমরা সেখানে বলেছিলাম এই দুটো তাহলে কি ধরনের অভিজ্ঞতা ভ্যালিডিটি গেল, যুক্তি নির্ভর। 3, 4 হবে কি নির্ণায়ক বা পরীক্ষামূলক। যেখানে কি নির্ণায়ক ভ্যালিডিটি বা পরীক্ষামূলক ভ্যালিডিটি কাকে বলে, যেগুলো নৈর্ব্যক্তিক সংখ্যার দ্বারা প্রকাশ করা যায়, গাণিতিক যুক্তির উপর নির্ভর করে, এটাকে গাণিতিকও বলে। এখানে যেটা অনুমান শুধু নয়, গাণিতিক একটা যুক্তির উপর নির্ভর করে সেটা। তারপরে প্রথম তাহলে এটার মধ্যে যেটা আছে সমসাময়িক বা সহাবস্থানগত ভ্যালিডিটি। সমসাময়িক বলতে পারি বা সহাবস্থানগত ভ্যালিডিটি কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। কনক্রিট ভ্যালিডিটি যেটাকে আমরা বলছি, সমসাময়িক বা সহাবস্থানগত ভ্যালিডিটি একটি অভিজ্ঞতার যথার্থতা নির্ণয় করার সময় যখন পরপর প্রয়োগ করা হয়, একটি অভিজ্ঞতা প্রয়োগ করলাম আবার সাথে সাথে আরো একটি অভিজ্ঞতা পরপর প্রয়োগ করি, দুটো অভিজ্ঞতাকে মিলিয়ে দেখা হয়। সাথে সাথে একটা অভিজ্ঞতা প্রয়োগ করলাম এবং তারই একটা মানে তাকে মিলিয়ে দেখার জন্য যে আমি একটা অভিজ্ঞতা প্রয়োগ করলাম, এইটা কতটা বেলি সমমানের আরেকটি অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে প্রয়োগ করলাম, যদি একই রকম রেজাল্ট আসে, হ্যাঁ তাহলে আমার অভিজ্ঞতাটি কি যথার্থ। যদি দুটো রেজাল্ট আলাদা হয় তাহলে কিন্তু ভ্যালিডিটি নিয়ে গন্ডগোল আছে। যেমন একটা ছেলে মেয়েদের আমি বুদ্ধির অভিজ্ঞতা নির্ণয় করতে চাইছি, তাদের বুদ্ধি পরিমাপ করবো, বুদ্ধির একটি অভিজ্ঞতা প্রয়োগ করলাম, তার সাথে সাথেই আরেকটি কোনো বিকল্প আরেকটি অভিজ্ঞতা কিন্তু আমি তারপরে পরে একই সাথে কিন্তু প্রয়োগ করব। অর্থাৎ একটা অভিজ্ঞতা প্রয়োগ করার সাথে সাথেই সহাবস্থান মানে সমসাময়িক একই সাথে একটি অভিজ্ঞতা প্রয়োগ করছি, সাথে সাথে কি করব আরেকটি অভিজ্ঞতা প্রয়োগ করব। এবার দুটো অভিজ্ঞতার ফলাফলকে আমরা মিলিয়ে দেখব, যে যদি দুটো অভিজ্ঞতার মধ্যে সহগতি খুব ভালো হয় তাহলে কি, তাহলে বুঝতে হবে তাহলে আমারটা ঠিক আছে, কারণ এই আমার অভিজ্ঞতাটাও যা রেজাল্ট দিয়েছে আমি বিকল্প আর একটা অভিজ্ঞতা প্রয়োগ করছি তার রেজাল্ট একই রকম এসেছে, তার মানে দুটো অভিজ্ঞতা সমান, ঠিক আছে, ভ্যালিড আছে এটা। অর্থাৎ সাথে সাথে যখন একটি অভিজ্ঞতার সাথে সাথে আরেকটি বিকল্প অভিজ্ঞতা প্রয়োগ করে তার ফলাফলের তাৎপর্য বিশ্লেষণ করে ভ্যালিডিটি নির্ণয় করা হয়, তাকে বলা হয় কনকারেন্ট বা তোমার যে সমসাময়িক বা সহাবস্থানমূলক অভিজ্ঞতা। তাহলে দুটো অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োগ করা হচ্ছে সমসাময়িক অভিজ্ঞতা, এবং তাদের যে ফলাফল সেটা মিলিয়ে দেখা হচ্ছে। বিষয়টা কিন্তু খুব সহজ। তাহলে সমসাময়িক বা সহাবস্থানগত ভ্যালিডিটির ক্ষেত্রে কি করা হয়, পরপর দুটো অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতা প্রয়োগ করা হলো তার সাথে সমমানের আরেকটি অভিজ্ঞতা প্রয়োগ করে তাদের তুলনা করে দেখা হলো, যদি ফলাফল একই আসে তাহলে অভিজ্ঞতাটি ভ্যালিড আছে, যদি ফলাফল আলাদা আসে তাহলে অভিজ্ঞতাটির ভ্যালিডিটি নিয়ে একটু গন্ডগোল আছে বা সমস্যা আছে। সম্ভাবনাময় বা ভবিষ্যৎ যথার্থতা 4 নম্বর, সম্ভাবনাময় বা ভবিষ্যৎ যথার্থতা, সম্ভাবনাময় বা ভবিষ্যৎ প্রেডিক্টিভ ভ্যালিডিটি বলে এটাকে। কি বলা, প্রেডিক্টিভ ভ্যালিডিটি। কিন্তু প্রেডিক্ট মানে কি বলে আমরা জানি তো, প্রেডিক্ট করা মানে সম্ভাবনা খোঁজা, মানে অনুমান ভিত্তিক। সম্ভাবনা বা অনুমান ভিত্তিক ভ্যালিডিটি কি, এটি হচ্ছে একটা সম্ভাবনা গণনা, অর্থাৎ একটা ভ্যালিডিটির অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্ভাবনা কতটা আছে, সেই ভবিষ্যৎ সম্ভাবনা তার কতটা আছে সেইটা গণনা বা নির্ণয় করা, এটাকে নির্ণায়কও বলে। এই জন্য সেটা অর্থাৎ একটা টেস্ট করে প্রয়োগ করে তার ফলাফল দেখে আমি শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করবো। আমরা সব বলি না এই যে ক্লাস টেস্ট না, মাধ্যমিকের আগে একটা ক্লাস হবে, এই যে সেমিস্টার হচ্ছে, সেমিস্টারের আগে ছেলে মেয়েদের কদিন আগে আমি একটা ক্লাসে টেস্ট নিলাম, দেখি তো তোর প্রিপারেশন কেমন, মোটামুটি দেখো এই তোর কিন্তু এই জায়গাগুলোর দুর্বলতা আছে ভাই, এগুলো একটু ঠিক করিস, কিন্তু তোর কিন্তু এই সমস্যা হচ্ছে, তোর এটা বেশ ভালো হয়েছে, কয়েকটা রিজনিং প্রশ্ন দিয়েছিলাম ভালো উত্তর করেছিস, এই যে একটা সম্ভাবনা তৈরি করে দিলাম। এবার যে সম্ভাবনাটা আমি দেখলাম বোর্ডের পরীক্ষায়, যে দেখলাম যা এইখানে যা ফলাফল যা অনুমান করেছিলাম আমি তাই ঠিক হলো, তোদের রেজাল্ট ভালো হবে, তোরা কিন্তু এইভাবে কারেকশন না করে বললে যাবি, দেখা গেলো ঠিক হলো। অর্থাৎ যাদের আমি বলেছিলাম এইভাবে করলে এই তোদের এই যা রেজাল্ট আছে সেটাই থাকবে, তাহলে সেক্ষেত্রে আমার সম্ভাবনাটা কি, আমি যে প্রেডিক্ট করেছিলাম সেটা সঠিক হলো, তাহলে সেটা সঠিক। আর যদি সেটা ভুল হয়
তাহলে বলতে হবে আমার ওই যে অভিজ্ঞতাটা আমি প্রয়োগ করেছিলাম সেটা যথার্থ নয়, কারণ সেটাতে আমি যা রেজাল্ট পেয়েছি তা ফাইনাল পরীক্ষায় মেলেনি। আর আমি ক্লাসে যে রেজাল্ট পেলাম সেটাই দেখা গেল বোর্ডের পরীক্ষাতেও একই রেজাল্ট আসলো, তাহলে যথার্থ। বুঝতে পেরেছি বিষয়টা? যখন একটা শিক্ষার্থীকে বলে দেওয়া যায় যে যদি ঠিকঠাক প্রশ্ন হয়, যখন একটা ছেলে মেয়েকে আমি ক্লাসে পড়াচ্ছি, যখন তখন অনেক সময় অনেক ছেলে মেয়েদের বলে দিয়েছি তোর যা আছে পরীক্ষা দিয়ে আসার পরে বা আগের থেকে বলেছি পরীক্ষা দিয়ে তুই কি লিখতে পারিস আমি জানি বোন, দেখ ভাই মোটামুটি ভাবে তুই 80-র মধ্যে আমার এক্সপেক্ট যা স্যার কত পেতে পারে, তুই লিখেছিস ঠিক না, আমি তোর 77 পাবি, তুই 57 পাবি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলে গেছে, অনেক ক্ষেত্রে মেলেনি, সব ক্ষেত্রে মিলেছে বাবা, তাহলে বিরাট জ্যোতিষ বাবা হয়ে যেতাম। অনেক ক্ষেত্রে মিলেছে, কোনো কোনো শিখে স্যার পরীক্ষা আপনি দিয়েছেন এর প্রশ্ন বুঝে পারবেন, আপনি যা শিখেছেন লিখে দিয়ে চলে আসি, পাস করলেও আপনার, ফেল করলেও আপনার। এই যে শিক্ষার্থীদের অনুমান করা, একজন শিক্ষকের এই ভ্যালিডিটিটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য সেইটাকে হচ্ছে সম্ভাবনার অভিক্ষা। একটি অভিজ্ঞতার সাথে তাহলে ভবিষ্যৎ পারদর্শিতা কেমন হবে সেই বিষয়ে একটা অনুমান করা হয়, সেই অনুমানটা যদি মেলে তাহলে সেটা যথার্থ বা ভ্যালিডিটি আছে তার। আর যদি আমি যা অনুমান করলাম তা বললাম, আমি বললাম তো মোটামুটি 40-এর মধ্যে আবার 35 হবে, 12 পেয়ে বসে আছে, বা যাকে বলেছেন তুই ফেল যা সেই দেখা গেলো ফার্স্টে বসে আছে, তাহলে আমার অনুমান টেস্ট হয়ে গেছে, কোনো কাজেই লাগে নাই। এই তাহলে আমার সেটা যথার্থ হয়নি, আমার ভ্যালিডিটিটা সেটা এই ঠিক আছে, ভ্যালিডিটি হয়নি আমার অভিজ্ঞতা। এইটাকে বলেছে তোমার যে সম্ভাবনা বা ভবিষ্যৎ। বিষয়গুলো সোজা, আমরা শুধু শুধু একটু বইয়ে পড়তে চাই, সময় জটিল করে ফেলে নিজেরা। এইবার আপাত যথার্থতা 5 নম্বর বা ফেস ভ্যালিডিটি যেটাকে বলা হয়, এটার কোনো মূল্য নাই জানো তো, আপাত ভ্যালিডিটি বা ফেস ভ্যালিডিটি। অর্থাৎ আমি মুখ দেখে বলে দিলাম তুমি ভালো, অনেকটা সেরকম। অর্থাৎ একটা অভিজ্ঞতা দেখেই অনুমান করা, হ্যাঁ এটা ঠিকঠাক আছে, তাকেই বলা হচ্ছে ফেস ভ্যালিডিটি। এর অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই। আমি মোটামুটি দেখলাম, হ্যাঁ 100টা প্রশ্ন দিলে দেখো তো কেমন হয়েছে, আমি দেখলাম হ্যাঁ ঠিক আছে, সব অধ্যায় থেকে নেওয়া হয়েছে, শূন্যস্থান আছে, এক কথায় আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এই যেটা হচ্ছে ফেস ভ্যালিডিটি। আবার দেখে সব জ্ঞানমূলক প্রশ্ন, কি কোথায় কেন, একটাও তো বোধমূলক প্রশ্ন নাই, শূন্যস্থান নেই, বহুমুখী নির্বাচন নেই, অর্থাৎ চোখে দেখেই বলে দিলাম এটা সমস্ত দিক নির্ণয় করার যোগ্য বা এই প্রশ্নটা সমস্ত দিক নির্ণয় করার যোগ্য নয়। এই যে দেখেই বলে দেওয়া এটাকেই বলা হচ্ছে আপাত ভ্যালিডিটি বা ফেস ভ্যালিডিটি। কি করলাম, ফেস দেখে বলে দেওয়া, অর্থাৎ দেখলাম দেখেই বলে দিলাম। তাহলে এর উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করা যায় কি, যায় না, কারণ এর কোনো গাণিতিক ব্যাখ্যা নেই তো। তবে এই ফেস ভ্যালিডিটি বিরাট ভ্যালু আছে। ফেস ভ্যালিডিটি অর্থাৎ দেখে আমার যখন মনে সন্দেহ জাগলো, আমি আগেই তাহলে প্রয়োগ করার আগে আমি কারেকশন করতে পারি, কিন্তু দেখেই বুঝলাম যে এটা তো এই দুটো অধ্যায়ের প্রশ্ন কোথায়, স্ট্যাটিস্টিক্স থেকে 6টা প্রশ্ন থাকার কথা, তুমি 2টো দিয়েছো মাত্র, আর অন্তত 5টা তো দেবা, তাহলে কি কোথা থেকে বেশি যে গ্রেট এডুকেটরদের এখান থেকে 6টার জায়গায় তুমি 11টা প্রশ্ন দিয়ে ফেলেছো, তাহলে এই দুটো এটা কেটে এখানে স্ট্যাটিস্টিক ঢুকিয়ে দিই, কারেকশনটা প্রাথমিক কারেকশন করা যায় কিন্তু। ক্লিয়ার? এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে ফেস ভ্যালিডিটি বা আপাত যথার্থতা। এই গেল শ্রেণী বিভাগ। এইবার যেটা আসবো আমরা, ভ্যালিডিটি তোমার যে হ্রাস কেন হয়, ভ্যালিডিটি কমে কখন, হ্রাসের কারণ কি, কোন একটি অভিজ্ঞতার যথার্থতা বা যথার্থতা বা ভ্যালিডিটি কমে যায় কেন, তার 3টে কারণ আছে। এক হচ্ছে সাংগঠনিক ত্রুটি, অর্থাৎ যে টেস্ট ব্যাটারিটা আমি তৈরি করেছি তার কিছু ত্রুটির কারণেই ভ্যালিডিটি তোমার যে কমে যায়, সাংগঠনিক ত্রুটি বলে। যেমন দেখা গেল ওই অভিক্ষার মধ্যে আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশগুলোই ত্রুটিপূর্ণ, প্রশ্নের মধ্যে নির্দেশ দেওয়া থাকে না, এক কথায় উত্তর দাও, সহজ মিলিয়ে নিয়ে লেখো, 10টি প্রশ্নের উত্তর দাও, আমি সেই নির্দেশগুলো ঠিকঠাকই দিতে পারি, এটা কত কথায় লিখতে হবে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, লেখো, লিমিট দিনই 500 ওয়ার্ডে লিখবে না 50 ওয়ার্ডে লিখবে না 5 ওয়ার্ডে লিখবে। এবার উত্তর শিক্ষার্থী তার মতন দিল, আমি দেখতে যেয়ে দেখলাম না ঠিক না, নম্বর কম দিয়ে দিলাম, তাহলে সেটা ঠিক হলো না। অর্থাৎ যা যা নির্দেশ একটা প্রশ্নের, কোথায় উত্তর লিখতে হবে, কতটা লিখতে হবে, কোনটা কিভাবে সলভ করতে হবে, সঠিকভাবে থাকতে হবে, এখানেই নৈর্ব্যক্তিকতা চলে আসে, নৈর্ব্যক্তিকতার ভ্যালিডিটির চান্সও বেশি হয়। তাহলে ত্রুটিপূর্ণ নির্দেশ যদি থাকে একটা অভিজ্ঞতা, তাহলে তার ভ্যালিডিটি কমবে,
একজন শিক্ষার্থী বুঝতে পারলো, একজন বুঝতে পারলো না, ভ্যালিডিটি কমে যাবে। তাহলে নির্দেশ দুটো, যদি পরীক্ষা অভিক্ষা পত্রের ভাষার সমস্যা থাকতে পারে, আমি স্পষ্ট ভাষায় নির্দেশগুলো দিইনি, এমন ভাবে লিখেছি যার মানে উদ্ধার করা সম্ভব না, শিক্ষার্থীদের পক্ষে বোঝাই সম্ভব না। বাংলায় লিখেছি, মাতৃভাষায় লিখেছি, কিন্তু তার এমন এমন পাণ্ডিত্য আমি দেখিয়ে দিচ্ছি সেখানে, বোঝা সম্ভব না। তাহলে কি হবে? ভাষাগত ত্রুটি থাকলে অভিক্ষা পত্রের কিন্তু ভ্যালিডিটি কমবে। কাঠিন্যের তারতম্য, দেখা গেল কোনোটা যদি খুব কঠিন হয়ে যায় প্রশ্নপত্র বা অভিক্ষা পত্র, তাহলে তার ভ্যালিডিটি কমবে। উল্টোটাও যদি খুব সহজ হয়ে যায়, সেক্ষেত্রেও ভ্যালিডিটি কিন্তু কমবে। সাধারণত ভ্যালিডিটির মাত্রা 0.5 এর কাছাকাছি, এই কাঠিন্যের মাত্রা যেন 0.5 এর কাছাকাছি রাখার কথা কিন্তু বলা হয়। তারপরে যেটা হয় পুনরাবৃত্তি, যদি একই প্রশ্ন বারবার করা হয়, একই প্রশ্ন যদি বারবার করা হয়, এক কথায় উত্তরে যে প্রশ্ন দিয়েছি শূন্যস্থানে সেই প্রশ্নই দিয়ে দিয়েছি, নাও বুঝে বেড়াও, তাহলে কি করে হলো? ভ্যালিডিটি তো হলো না সেটা। নেক্সট, তারপর হচ্ছে প্রশ্নের মধ্যে যদি উত্তর দেওয়া থাকে, কেমন দেখা গেল কোন একটা বললাম যে অমুক দেশের মহারাজার নাম কি ছিল, তারপরের প্রশ্নই সেই মহারাজার নাম দিয়েই তার জন্ম কত সালে, তাহলে ওইটার মধ্যে তো এটার উত্তর পরপর পেয়ে যাচ্ছে, তাহলে সেই প্রশ্নের কিন্তু যথার্থ হবে না। তাহলে এইগুলো সাধারণত সাংগঠনিক, আরো কিছু আছে আমি সংক্ষেপে বললাম। ত্রুটিপূর্ণ যদি হয়, নির্দেশ যদি ত্রুটিপূর্ণ হয়, ভাষার সমস্যা যদি হয়, কাঠিন্যের তারতম্য, পুনরাবৃত্তি যদি হয়, এই সমস্ত কারণে কি হতে পারে? একটি অভিক্ষা পত্রের ভ্যালিডিটি কমতে পারে। এবার সেকেন্ড যেটা, বিষয়বস্তু বা উদ্দেশ্যের সামঞ্জস্যের কারণেও কিন্তু হয়। 2 নম্বর, বিষয়বস্তু বা উদ্দেশ্যগত কারণ, বিষয়বস্তু বা উদ্দেশ্যগত ভাবেও কিন্তু ভ্যালিডিটি অনেক ক্ষেত্রে হ্রাস পায় বা কমে যায়। যদি যে অভিক্ষা পত্রটা আমি তৈরি করলাম সেটা আমার শিক্ষার সঠিক উদ্দেশ্য পূরণই করতে পারলো না, শিক্ষার তো আমার উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যই যদি পূরণ করতে না পারে, তাহলে তার আমার কি ভ্যালিডিটি থাকবে? থাকবে কখনোই থাকবে না। আবার দেখা গেল পূর্বের বিষয়, আগে যেগুলো তাদেরকে একবার শেখানো হয়েছে সেই বিষয়ে আমি প্রশ্নপত্র ঘুরে দিচ্ছি, বারবার একই প্রশ্ন রিপিট করছি, এই ধরনের কাজ যদি করে বিষয়বস্তুর মধ্যে, বা বিষয় বহির্ভূত প্রশ্ন দিচ্ছি, যে বিষয় আমার নেই পাঠ্যে সেই বিষয় থেকে প্রশ্ন দিচ্ছি, তারপরে বললাম সবাইকে বেশ নম্বর দিয়ে দাও, সিলেবাসের বাইরে ছিল, যেটা আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে হয়েছে অনেকবার, তাহলে কি লাভ হলো? প্রশ্নের ভ্যালিডিটি কিন্তু কমছে না। লাস্ট যেটা আরেকটা 3 নম্বরে দুটো বললাম, শিক্ষার্থীর অর্থাৎ যাদের ওপর অভিক্ষাটা প্রয়োগ করছে তাদের উপর নির্ভর করে না, তাদের মানসিকতা, তাদের আগ্রহ, রুচি, এইগুলোর উপরে কিন্তু, বা তারা কিভাবে রিয়াকশন করছে, তাদের চাহিদা কি আছে, তার অনুযায়ী কিন্তু কি করে একটা অভিক্ষার যথার্থতা নির্ভর করে। এ হলো যথার্থতা হ্রাসের কারণ। লাস্ট যেটা বলবো, তাহলে একটি অভিক্ষা পত্রের যথার্থতা বৃদ্ধির উপায় কি, কিভাবে একটি অভিক্ষার যথার্থতা বৃদ্ধি করা যাবে, ভ্যালিডিটি বাড়ানোর উপায় কি, তাহলে কি কি করলে একটা অভিক্ষার ভ্যালিডিটি বাড়বে? প্রথম কথা কি, স্পষ্ট নির্দেশ দিতে হবে। অর্থাৎ একটি অভিক্ষায় আমরা যে নির্দেশগুলো দেব তা একদম স্পষ্ট ভাবে থাকবে, যে এটার উত্তর এইভাবে করতে হবে, এই কথাই করতে হবে, এই করতে হবে, এই ওয়ার্ডের মধ্যে রাখবে, এইভাবে লিখবে, এই করবে। ওই ভাসুরের নাম মুখে নেব না, ওইভাবে নির্দেশ দিলে হবে না, একদম ক্লিয়ার স্পষ্ট নির্দেশ রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যাদের উপর আমি অভিজ্ঞতা প্রয়োগ করছি তাদের কাছে ক্লিয়ার হওয়া চাই উদ্দেশ্যটা, সেইটা একটা বড় ব্যাপার। এবং যেটা বললাম কাঠিন্য মান, খুব কঠিনও হবে না আবার খুব সহজও হবে না, 0.5 মানে মাঝামাঝি। কাঠিন্য মান কত হয়? 0 থেকে 1 এর মধ্যে হয়, তা 0.5 ঠিক মিডল পয়েন্ট, অর্থাৎ একটা আদর্শ প্রশ্নপত্রের কাঠিন্য মান 0.5 বা তার কাছাকাছি হবে, তাহলে সেটা যথার্থ হওয়ার তোমার যে থাকা সম্ভব। ইঙ্গিত থাকবে না, প্রশ্নের মধ্যে অন্য কোনো উত্তরের ইঙ্গিত থাকবে না, অর্থাৎ একটা প্রশ্ন আর একটা প্রশ্নের উত্তরকে ইন্ডিকেট করতে, অনেক ক্ষেত্রে হয় না এরকম রিপিট হয়ে যায়, ওইটা জানলে এটা হয়ে যাবে রে, ছেলে মেয়েরা বলতে শুরু করে ওইটা লিখে দে, এই ইঙ্গিত প্রশ্নের মধ্যে কিন্তু থাকবে না। প্রশ্নপত্র হবে সুসংগঠিত সামঞ্জস্যপূর্ণ, মানে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, সব ধরনের জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা সব ধরনের থাকবে, সংক্ষিপ্ত বা তার যে বিভিন্ন টাইপের প্রশ্ন সবকিছু মিলে একটা সুসংগঠিত প্রশ্নপত্র থাকতে হবে। নেক্সট হচ্ছে পুনরাবৃত্তি রোধ,
যদি প্রশ্নের পুনরাবৃত্তি হয়, যেটা আমি শূন্য স্থানে রেখেছি সেটাই এক কথায় রেখেছি, সেটাই মাল্টিপল চয়েসে রেখেছি, তাহলে একটা জানলে 3 নম্বর পেয়ে যাচ্ছে, আর যে একটা জানে না তার 3টে জানলো না। এটা তো কখনো হতে পারে না। প্রশ্নপত্র কখনোই পুনরাবৃত্তি হওয়া কোনোভাবেই কিন্তু উচিত নয়, ঠিক আছে। আর যেটা, প্রশ্নপত্র কিন্তু খুব কম হলে চলে না, খুব ছোট প্রশ্নপত্রের কিন্তু ভ্যালিডিটি কম হয়। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে অভিজ্ঞাপত্রের যত ছোট হবে তার ভ্যালিডিটি কেমন হবে, ভ্যালিডিটিও কিন্তু কম হবে। যত বড় অভিজ্ঞাপত্র হবে, তার মানে আনলিমিটেড 56 পাতার প্রশ্ন, সেটা কথা বলে মোটামুটি একটা বড় প্রশ্ন হলে তার যথার্থতা বা ভ্যালিডিটি কিন্তু বাড়ে। এই হলো আমাদের ভ্যালিডিটি বা যথার্থতা। আশা করি খুব সহজভাবে সংক্ষেপে এটা বোঝানো গেছে। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আমার বলা বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি 100 বার থাকতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।